আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা এক্সক্লুসিভলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান পড়ুয়া যারা শিক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যে আমি অ্যাড্রেস করে এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা খুবই স্পেসিফিক্যালি কয়েকজন দুর্নীতিবাজ প্রশাসকদের বিরুদ্ধে। আপনারা একটা জিনিস জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি ছিলেন মাকসুদ কামাল, উনি কিন্তু পদত্যাগ করেছেন, কিন্তু টিল টুডে যে মুহূর্তে আমি কথা বলছি এই মুহূর্তে প্রো ভিসি যে দুইজন ছিলেন, মানে কবি সামাদ এবং সীতেশচন্দ্র বাস স্যার, ইনারা দুইজন এখন পর্যন্ত সিটে আছেন, তারা এখন পর্যন্ত পদত্যাগ করতে সম্মত না। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং সেক্রেটারি, তার মানে আমি বলার চেষ্টা করছি নিজামুল হক ভূঁইয়া এবং জিনাত হুদা, এই দুইজন কী ধরনের শয়তানিটা অব্যাহত রেখেছে এই ব্যাপারটা আপনাদের স্টুডেন্টদের প্রত্যেকের জানা উচিত। এবং এদের এই শয়তানিগুলো যদি না ধরতে পারেন সামনের দিনগুলোতে এরা কিন্তু চক্রান্ত করতেই থাকবে। নাম্বার ওয়ান, আমি একে একে আসি। সবার আগে নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি। এর মতো একজন অযোগ্য টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন আছে সেটা আসলে হিসাব করে মেলাটা মুশকিল। স্কুল কলেজ লাইফ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় ওনার কোনো প্রথম শ্রেণী নাই, এমনকি ওনার ডিগ্রিগুলো নিয়েও বড় বড় বিতর্ক আছে। এই লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে নিয়োগ পাওয়ার কোনো যোগ্যতাই ছিল না, টিচার হিসেবেই নিয়োগ পাওয়ার যোগ্য ছিল না। তাকে টিচার বানানো হয়েছে, প্রফেসর বানানো হয়েছে, শিক্ষক সমিতি 3 বারের সেক্রেটারি ছিল, এখন বর্তমানে সে সভাপতি। এবং এই নিজামুল হক ভূঁইয়ার নিয়োগ নিয়ে তৎকালীন ভিসি প্রফেসর আখতারুজ্জামান আর এক দালাল, তাকে 2022 সালের ফেব্রুয়ারি মাসে জিজ্ঞেস করা হয়েছিল যে নিজামুল হক ভূঁইয়ার তো যোগ্যতাই নাই, ইনি টিচার হলো কিভাবে। প্রফেসর আখতারুজ্জামান, আমি ওনাকে কোট করছি, 2022 সালের ফেব্রুয়ারি মাসে উনি বলেছিল শিক্ষক হিসেবে নিয়োগের জন্য অন্তত একটা প্রথম শ্রেণী থাকা বাধ্যতামূলক ছিল, কিন্তু নিজামুল হক ভূঁইয়ার কিভাবে নিয়োগ পেল যোগ্যতা না থাকা সত্ত্বেও এটা তার বোধগম্য না। নিজামুল হক ভূঁইয়ার পাশাপাশি আরেকজনের ব্যাপার আসছে, জিনাত হুদা, রোকেয়া হলের সাবেক প্রভোস্ট ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বর্তমান সেক্রেটারি। জিনাত হুদা শুধুমাত্র একজন টিচারই না, মানুষ হিসেবেও একটা নিকৃষ্টতম মানুষ। এবং জিনাত হুদা মূলত বাংলা মুভির ভিলেন ক্যারেক্টার থাকতো না, ওই রিনা খানদের মতো মানে ডাইনি ক্যারেক্টার পোট্রে করতো, জিনাত হুদা হইল সেই টাইপ একটা বাস্তবিক ক্যারেক্টার। রোকেয়া হলের প্রবোস্ট থাকার সময়ও সে যে ধরনের অনাচার করেছে, এমনকি 2019 সালের ডাকসু ইলেকশনে আমরা তখন স্টুডেন্ট ছিলাম, রোকেয়া হলকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা ঘটেছিল এই ধরনের মূল হোতা ছিল এই ডাইনি জিনাত হুদা। তার কিন্তু কোনো বিচার হয়নি, বরং জিনাত হুদা এখন প্রমোশনাল দিকে এগিয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক জায়গাগুলোর একটাতে কিন্তু দখল করে আছে। এরপরে আমি আপনাদের আর একটা কথা বলি, এই জিনাত হুদার আর একটা বড় শক্তির জায়গাটা হলো তার স্বামী ওয়াহিদুজ্জামান চান মিয়া। এই ওয়াহিদুজ্জামান চান মিয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর এর সিনিয়র প্রফেসর। উনি কিন্তু কয়েক বছর আগে এই আওয়ামী আমলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তার নামে দুর্নীতির কোনো শেষ নাই। তার দুর্নীতির অভিযোগগুলা নিয়ে তার জিনাত হুদার হাজব্যান্ড বর্তমানে আইইআর এর প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়াহিদুজ্জামান চান মিয়া, তাকে কিন্তু ওই জায়গা থেকে ছেড়ে আসতে হয়, তার নামে অনেক কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেও তার মতো ধর্মবিদ্বেষী একজন টিচার, এক একজনের এক এক মত থাকতেই পারে, কিন্তু উনি হিজাব নিয়ে নিকাব নিয়ে প্রচণ্ড অ্যালার্জেটিক একজন মানুষ ওয়াহিদুজ্জামান চান মিয়া। এবং যে স্টুডেন্টদের ভাইবা নেওয়া হয় এবং বিভিন্ন কারণেই করা হয়, ওয়াহিদুজ্জামান চান মিয়া তাদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিত, তাদেরকে মার্ক কম দিত, থ্রেট দিত। সো এই যে ওয়াহিদুজ্জামান চান মিয়া আর জিনাত হুদা, এই চক্রটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ক্যান্সার। দেখেন, ওয়াহিদুজ্জামান চান মিয়াও আছে আইইআর ডিপার্টমেন্টে, আর জিনাত হুদা এখন শিক্ষক সমিতির সেক্রেটারি হিসেবে বসে আছে। তো শিক্ষক সমিতি কি কাজগুলা করছে, কি অপকর্মগুলা করছে সেটা একটু শুনুন, আপনাদের কাছে ভালো হবে ব্যাপারটা বোঝার জন্য। শিক্ষক সমিতি যে প্রেস রিলিজগুলো দেয়, আপনারা হয়তো অনেকে জানেন না, এই প্রেস রিলিজগুলোর কিন্তু একটা এভিডেন্সিয়ারি ভ্যালু আছে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু অ্যাসেস করতে হলে এই সময়ের মূল্যায়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি যে ধরনের বিবৃতি দিচ্ছে সেটাকে আসলে শিক্ষকদের বিবৃতি হিসেবে পোট্রে করা যায়। তো এই শিক্ষক সমিতি 5 তারিখের পর থেকে যে কাজটা করা শুরু করেছে,
তারা কন্টিনিউয়াসলি ওই যে দালাল শিক্ষক যারা ছিল, আপনাদের মনে রাখার কথা যে পৃথিবীর নিকৃষ্টতম একজন শিক্ষক আমরা বলি কারওয়ান বাজারের মানে বটিকা বিক্রেতা, জামাল গোটা বিক্রেতা, ওই যে জামাল, তারপরে এই জাতীয় লোক যখন তিল থেকে তাল হচ্ছে এরা ওইটা প্রেস রিলিজ দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছে। বিভিন্ন কালচারাল উইংয়ে যে ধরনের দালাল এবং চাটুকার ছিল তাদেরকে প্যাট্রোনাইজ করে এই জায়গা থেকে প্রেস রিলিজ দেওয়া হচ্ছে যে অমকের পর আক্রমণ হচ্ছে, তমকের পর আক্রমণ হচ্ছে। মানে মোটা দাগে তার একটা আফসোস লীগের কাজ করছে এই শিক্ষক সমিতি, এবং নামটা কিন্তু শিক্ষক সমিতি, আসলে তো তারা নীল দলের, কিন্তু নীল দল তো আর লেখা থাকে না। ব্যাপারটা এইভাবেই পোট্রে করা হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 5 তারিখে হয়ে যাওয়ার পর থেকে ঘটনার এরকম নিন্দা চালাচ্ছে, দেশের ভেতরে অরাজকতা চলছে, এবং এই শিক্ষকগুলো মেরুদণ্ড বজায় রেখে তারা সত্যের পথে আছে। তার মানে আমাদের প্রত্যেকটা কালচারাল উইংয়ে দেখেন কিছু ফ্যাসিস্ট বসে থাকে না, ছায়ানট থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, আপনারা ইতোপূর্বে রোকেয়া প্রাচীদের বিতর্কিত ভূমিকাগুলো দেখছেন। এই কাজগুলাকে প্যাট্রোনাইজ করার কিন্তু পরিকল্পনা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে। অতএব এদেরকে যদি না আটকান, এই নির্লজ্জ দালালগুলো এখনও যদি তাদের সিটে বসে থাকে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জা, এবং সেটা কিন্তু তারা এই বিবৃতিগুলো দিয়ে দিয়ে কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে সবার, সেটা কিন্তু রেকর্ডেড থেকে যাচ্ছে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 প্রো ভাইস চ্যান্সেলর কবি সামাদ এবং শীতেশচন্দ্র বাসার, এদের মতো নির্লজ্জ দালাল এবং মূর্খ খুবই কম মানুষ আছে। শুধু শিক্ষক হিসেবে দেখেন, আওয়ামী লীগ করতো এমন অনেক শিক্ষক আছে যারা এদের মতো অমানুষ ছিল না। এই কবি সামাদের যোগাযোগ সরাসরি হাসিনার দপ্তর পর্যন্ত ছিল, এবং যে কোনো শিক্ষককে, আমি অনেক শিক্ষকের সাথে কথা বলেছি এটা টেস্টিমনি নেওয়ার জন্য, ওই শিক্ষকদের নিয়োগ আটকানো, ওই শিক্ষকদের প্রমোশন আটকানো, ওই শিক্ষকদের লাইফ হেল করে দেওয়ার জন্য কন্ট্রিবিউশন রেখেছে এই কবি সামাদ। নাম কবি সামাদ, অথচ তার কাজকর্মের ভেতরে যে ধরনের স্বৈরাচারী মন মানসিকতা আছে সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য বড় একটা অংশ কাভার করতো এই কবি সামাদ, এবং তার মতো দালাল আখতারুজ্জামান নিজেও ছিল না যতটাই এই কবি সামাদ দালাল ছিল। সে এখনো পদত্যাগ করে নাই কেন জানেন? বা ওই যে আরেকজন শীতেশচন্দ্র বাসার, আরেকজন প্রভিসি, এনারা পদত্যাগ করে নাই কেন? কারণ নতুন ভিসি নিয়োগ দিতে যদি কয়েকদিন দেরি হয়, এদেরকে যাতে অ্যাক্টিং পদে বসিয়ে দেওয়া হয় এবং ওই জায়গাটা ব্যবহার করে এরা যাতে টিকে যাইতে পারে, এই জাতীয় একটা খায়েশ এদের মনের ভেতরে জেগে আছে। এই কারণে এখনো কিন্তু এরা পদত্যাগ করে নাই, পদত্যাগ করতেও এরা এখন পর্যন্ত সম্মত না। আপনারা জানেন এই রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ অনেক সাধারণ স্টুডেন্টদের পর কোরআন শরীফ পড়ার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ওই অপরাজয় বাংলার সামনে কোরআনের তেলাওয়াতের অনুষ্ঠানের জন্য, বিভিন্ন মসজিদে প্রোগ্রামের জন্য, বিভিন্ন জায়গায় যে নিপীড়নগুলো হয়েছে, এর অন্যতম আরেকজন হোতা ছিল এই কবি সামাদ আর শীতেশচন্দ্র বাসার। তো এই যে এই 2 জন ব্যক্তি এখনো বসে আছে, পাশাপাশি রেজিস্ট্রার, এদের এক মুহূর্ত যদি পদে থাকে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছাত্রদের রক্তের সাথে প্রতারণা। এবং আরও কয়েকটা জিনিস আপনারা ইগনোর করে যাচ্ছেন, প্রত্যেকটা হলের প্রভোস্ট এবং প্রত্যেকটা ফ্যাকাল্টির ডিন, এরা এখনও তাদের চেয়ারে বসে থাকে কোন যৌক্তিকতায়? আপনারা কি এটা জানেন যে এরা প্রত্যেকেই নীল দলের, এবং এই আন্দোলন যত নাগাদ চলছিল শিক্ষক সমিতি কয়েকটা বাজে প্রোগ্রাম আয়োজন করেছে, বেসিক্যালি নীল দল মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী টিচারেরা। আপনাদের যখন হাইকোর্ট থেকে ভুগিযুগি পাঠিয়ে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে যাওয়া হলো, তখন এরা মানববন্ধন করে। কেন করেছিল জানেন? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আর আন্দোলনে থাকার মেরিট নাই, শেখ হাসিনা সমাধান করে দিতে চাচ্ছে, তারপরেও এরা কেন আন্দোলন করছে। একই সাথে এরা মানববন্ধন করেছে, রোড দিয়ে এরা পদযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল। তার লিডিংয়ে ছিল জিনাত হুদা, নিজামুল হক ভুইয়া শিক্ষক সমিতির। তারা চেষ্টা করেছে এই শিক্ষকরা যারা আছে তারা শিক্ষার্থীদের ডিহিউম্যানাইজ করেছে, তাদের পর যে আক্রমণ হয় নাই সেটা জাস্টিফাই করেছে, এবং এদের আন্দোলন কেন বন্ধ করা উচিত সেটার প্রচারণা চালিয়েছে। আপনাদের মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মানে সোশিওলজির একজন নারী শিক্ষিকাকে এক পুলিশ হেনস্থা করেছিল, তিনি তার ছাত্রদেরকে বাঁচাতে গিয়েছিলেন বলে। ওই শিক্ষিকার পর এত নিপীড়ন করা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কি কোনো বিবৃতি দিয়েছিল বা তারা প্রোটেস্ট করেছিল যেভাবে করার দরকার? সেইভাবে তারা কিন্তু প্রোটেস্ট করে নাই। উপরন্তু যে শিক্ষকেরা ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিল
তাদের বিরুদ্ধে কূটনামি করার মিশনে নেমেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আন্দোলন 5 তারিখের মাত্র কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা হয়, আপনার রেকর্ড বুক চেক করবেন। সেই পদযাত্রায় নীল দলের শিক্ষকেরা পদযাত্রা করেছিল কি কারণে জানেন? যাতে করে সাধারণ শিক্ষার্থীরা যে ভুল পথে আগাচ্ছে, শিক্ষকেরা উস্কানি দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে, এইটাকে পট্টে করা ছিল তাদের উদ্দেশ্য। এমনকি একটা সফট পাওয়ার হিসেবে এই শিক্ষক সমিতি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টরা, ডিনরা, নীল দলের শিক্ষকেরা, কারণ তারা জানে তারা শিক্ষক, তাদেরকে কেউ কিছু বলবে না, এই সুবাদে যত সফট পাওয়ার আছে, কালচারাল উইংয়ের লোকজন আছে, এদের সাথে কিন্তু এদের আতাত শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের অনেক শিক্ষকের বাসায় সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী ঘরানার কিছু দালাল যারা বর্ণচোরা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় মিটিংও করছে গোপনে গোপনে তাদের বাসায় রাতের বেলায়। এইগুলা যদি আরেকটু টোকা দেওয়া যায়, আমি জানি আমার এই ভিডিওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও অনেকে দেখবেন, এই জিনিসগুলো আপনারা এখনও যদি নিজেদের পদ না ছাড়েন, একে একে প্রত্যেকটা ঘটনা কিন্তু এক্সপোজ করে দিতে আমি বাধ্য হব। সো দিস ইজ দ্য লাস্ট টাইম আপনারা নিজেদের অবস্থানটা বুঝেন। এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন প্রভিসি, শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া, সেক্রেটারি জিনাত হুদা, প্রত্যেকজন প্রভোস্ট এবং ডিন এই পদগুলা ইমিডিয়েটলি পদত্যাগ করান। আর তারা যদি পদত্যাগ না করে, এদেরকে কিভাবে টেনে হেসড়ে নামাতে হয় সেই ব্যাপারটা আশা করি আপনারা খুব ভালোই জানেন। কারণ এরা একটা ক্যান্সারাস বস্তু, এক একজনের রাজনৈতিক মতাদর্শ নিয়ে কথা নয়, এরা ডিরেক্ট গণশত্রু হিসেবে ভূমিকা রেখেছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15 তারিখে যখন বহিরাগতরা এসে আক্রমণ করে, 16 তারিখে পুলিশ এসে আক্রমণ করে, মেয়েদেরকে পিটায় তক্তা বানায় দেওয়া হয়, ওই মুহূর্তে এদের ভূমিকা কী ছিল? সবাইকে কয়েক ঘন্টার ভেতরে নোটিশ দিয়ে হলসারা করে দিয়েছে। অনেক মেয়েরা কোথায় যাবে সেই আবাসন সংকটে ভুগছিল। এই প্রভোস্টগুলো কোনো দায়িত্ব নিয়েছে? এদেরকে টেনে হিস্ট্রে নামান, এক মুহূর্তও আর না। কারণ এরা যতক্ষণ পর্যন্ত থাকবে, মনে রাখবেন আপনারা একটা সুষ্ঠু ক্যাম্পাস কোনো অবস্থাতেই পাবেন না। দিস ইজ ইয়োর ভ্যালিড নেসেসিটি। এবং এরা কি পরিমাণ দুর্নীতির সাথে জড়াগ্রস্ত ছিল, লিফট কেনা নিয়ে কয়েক কোটি টাকা কিভাবে মেরে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, শতবর্ষ মনুমেন্ট বানানো গিয়ে কত টাকার দুর্নীতি করেছিল, আখতারুজ্জামান তো ছিলই, তার সাথে এই কবি সামাদরা জড়িত ছিল, প্রভিসি মাকসুদ কামালরা জড়িত ছিল, সেই হিসাব কিন্তু আপনারা এখনও জানেন না। এবং আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা যারা নিপীড়নের শিকার হয়েছিলেন 15 তারিখ 16 তারিখ, এদেরকে শুধু পদত্যাগ করানোই যথেষ্ট নয়, এদের প্রত্যেকের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ করেন আপনারা, ক্রিমিনাল মামলার দিকে আগান। এরা নিজেদের ব্যর্থতা এবং পুলিশকে, বহিরাগত ছাত্রলীগকে উস্কানি দিয়ে আপনাদের যে পিটিয়েছে, জীবন নাশের চেষ্টা করেছে, এদের বিরুদ্ধে মামলা হওয়াটা ফরজ, শুধুমাত্র পদত্যাগ করানো না। আর এখনও এরা বসে আছে যে সিটগুলো যাতে ধরে রাখা যায়। শিক্ষা কেন্দ্র শুরু হওয়ার আগে এই চক্রান্ত থেকে আপনারা উৎখাত করেন। আমি নামগুলো কিন্তু বলে দিলাম, এদের পদত্যাগ করানো। পদত্যাগ যদি না করে কিভাবে নামাতে হয়, আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনারা খুব ভালো মতো সেটা জানেন। থ্যাংক ইউ সো মাচ।